Hello, good morning, good afternoon, good evening. Welcome back to the Asia Solidarity Lab plenary panel. My name is Shibayan and I হ্যালো, serve শুভ সকাল, শুভ বিকাল, শুভ সন্ধ্যা। এশিয়া সলিডারিটি ল্যাব প্ল্যানারি প্যানেলে আপনাকে সকলকে স্বাগতম। moderating this session. আমার নাম শিবায়ন এবং আমি 350.org-এর এশিয়ার সিনিয়র ডিজিটাল সংগঠক এবং আমি এই সেশনের জন্য আপনাদের মডারেটর হব। এই অধিবেশনটিকে বলা হয় এশিয়ার জন্য একটি সবুজ নতুন চুক্তি। এই পূর্ণাঙ্গ অধিবেশনে এশিয়া গ্রিন নিউ ডিল বাস্তবায়নের রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং এশিয়ার জন্য গ্রিন নিউ ডিল কেমন দেখাচ্ছে তা নিয়ে আলোচনা করা হবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল 2020 সালে 16.75 বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গমন করেছে। এটি সেই বছর অন্যান্য সব অঞ্চলের মোট নির্গমনের চেয়ে বেশি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কার্বন ডাই অক্সাইড নির্গমনের প্রায় 60% চীন এবং বিশ্বব্যাপী মোট 31%। যদিও প্রধান নির্গমন উৎস এবং চ্যালেঞ্জগুলি এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে ভিন্ন ভিন্ন সমাধানগুলির মধ্যে সমন্বয় থাকা উচিত এবং অনুরূপ সমাধান অনুসরণ করা উচিত যখন রাজনৈতিক আন্দোলনগুলি আঞ্চলিক এবং বিশ্বব্যাপী সহযোগিতা করা উচিত। যদিও এটি এখনও বৈশ্বিক উত্তরকেন্দ্রিক রয়ে গেছে, এশিয়ায় ধীরে ধীরে কিন্তু ক্রমাগত গ্রিন নিউ ডিল আন্দোলন বাড়ছে। আমরা দেখেছি দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের অন্যতম প্রধান দূষণকারী একটি উচ্চাভিলাষী জলবায়ু পরিবর্তন নীতি ঘোষণা করে, যাকে প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার সবুজ নতুন চুক্তি হিসেবে অভিহিত করেছেন। বাংলাদেশে সংসদ সদস্য সাব্বির হোসেন চৌধুরী একটি গ্রিন নিউ ডিল এবং 2050 সালের মধ্যে পুনর্বীকরণযোগ্য শক্তি রূপান্তরের আহ্বান জানিয়েছেন। সিঙ্গাপুরের সবুজ কমিটির একটি নেটওয়ার্ক এটি গ্রিন নিউ ডিলের আহ্বান জানাচ্ছে, শুধুমাত্র একটি কোভিড পরবর্তী নীতি প্রস্তাব। শূন্য কার্বন অর্থনীতি রূপান্তর। নেপালের সবুজ পুনরুদ্ধারের জন্য কর্মীদের কাছ থেকে ক্রমবর্ধমান আহ্বান এবং গ্যাস এবং তেল উত্তোলনের সমস্ত অনুমতি বাতিল করা হচ্ছে। এই অধিবেশনে আমি সিঙ্গাপুর, বাংলাদেশ এবং নেপাল থেকে কর্মী, গবেষকরা জলবায়ু পরিবর্তন এবং ওকালতি নিয়ে কাজ করছি। প্রথমটি হলো টেইলর হিকেম। টেইলর একটি স্বাধীন পরামর্শদাতা যিনি টেকসই শহরগুলির প্রতিবেদন এবং নিবন্ধ প্রকাশ করেন। সিঙ্গাপুরে গত কয়েক বছরে তার সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে শহুরে চাষ এবং জলবায়ু পরিবর্তন প্রশমন নীতি। তিনি সিঙ্গাপুরের স্থানীয় তৃণমূল জলবায়ু কর্মগোষ্ঠী যেমন ফুডস্কেপ কালেক্টিভ 350 সিঙ্গাপুর, SG ক্লাইমেট র্যালি এবং গ্রিন লবাংয়ের সাথে কাজ করেছেন। তার বর্তমান কাজ সিঙ্গাপুর গ্রিন নিউ ডিল প্রজেক্টের সাথে, যা একটি কোভিড পরবর্তী শূন্য কার্বন অর্থনীতি রূপান্তরের নীতি প্রস্তাব। জান্নাতুল মোয়া একজন যুব জলবায়ু কর্মী। UN উইমেন বাংলাদেশ 2021 সালে থেকে তাকে জলবায়ু চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে। এছাড়া অ্যাকশন এইড বাংলাদেশ 2021 সালে তাকে জলবায়ু চ্যাম্পিয়ন প্রদান করে। তিনি বাংলাদেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলা সাতক্ষীরা থেকে এসেছেন। 2020 সাল থেকে জান্নাতুল এবং তার নেটওয়ার্কের সদস্যরা বাংলাদেশে সবুজ নতুন চুক্তি আহ্বান জানিয়ে প্রতিদিন জলবায়ু ধর্মঘট আয়োজন করছে। সোহানুর রহমান বাংলাদেশ নেতৃত্বে যুব সংসদ নামে একটি যুব নেতৃত্বাধীন সংশোধনের প্রধান নির্বাহী। তিনি দেশের প্রধান তরুণ জলবায়ু অ্যাডভোকেট, যিনি সবচেয়ে বড় যুব নেটওয়ার্ক ইউথ নেটওয়ার্ক ক্লাইমেট জাস্টিস সমন্বয়কারী এবং বিশ্বব্যাপী যুব আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ফ্রাইডেজ ফর ফিউচার বাংলাদেশ কান্ট্রি চ্যাপ্টারের। সাগরিকা ভট্ট নেপাল থেকে পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা স্নাতকোত্তর। তিনি একজন জলবায়ু বিচার আইনজীবী, গবেষক, একাডেমিক টিউটর, পরিবেশ সংরক্ষণকারী এবং উদ্যোক্তা। তিনি পাওয়ার শিফট নেপাল এবং উই কেয়ার নেপাল চেয়ারপারসন এবং প্রতিষ্ঠাতা। এখানে অংশগ্রহণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন বর্তমান আলোচনাটি 45 মিনিট পর্যন্ত রেখে থাকব এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করার চেষ্টা করে থাকব। আমার প্রথম প্রশ্ন জান্নাতুলের কাছে, বাংলাদেশের জলবায়ু প্রভাবে প্রথম সারিতে একজন নারী হিসাবে আপনি একটি বাংলাদেশ সবুজ নতুন চুক্তিতে কী ভাবছেন? কিছু নির্দিষ্ট নারী অধিকারের বিষয় কি যা আপনি একটি সবুজ নতুন চুক্তি সমাধান করতে চান? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্যে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যুবকরা কথা বলতে পারছে এবং আমরা যদি এই যুবক যারা আছে তারা যদি কথা বলতে পারে, তাহলে আমার একটি আশা যেখানে নাকি আমরা
পৃথিবীকেই পরিবর্তন করতে পারবো। আপনারা জানেন যে আমি গ্রাসরুট লেভেলে কাজ করছি, আমি বর্তমানে ইয়াং মানুষের সাথে কাজ করছি এবং এখানে 2-3 বছর যাবৎ কাজ করার মাধ্যমে আমি বুঝতে পারছি যে আমরা যখন কার্বন এমিশন নিয়ে ভাবি তখন আমরা মনে করি যে আমরা লাক্সারি লাইফ লিড করতে পারবো না। তখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কীভাবে রিনিউয়েবল এনার্জি ইউজ করতে পারবো এবং এটি কীভাবে গ্রিন নিউ ডের সাথে যুক্ত হবে। এবং মানুষের মধ্যে সচেতনতা খুবই অভাব। মানুষের মধ্যে এই ধরনের ভাবনা থাকা উচিত যে আমাদের এই স্ট্রাকচারটা পরিবর্তন করতে হবে। এবং 200 বছর যাবৎ আমরা এভাবেই জীবনটাকে লিড করে আসছি। আমরা যদি নিউ ইনোভেশনের কথা চিন্তা করে থাকি তাহলে এটি খুবই কঠিন ব্যাপার যে আমরা এই সকলকে গ্রিন লাইফে পরিবর্তন করব। এটি খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত মানুষকে সচেতন করা। মানুষকে সচেতন করতে হবে যে এটি কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে এটা আমরা কাজে লাগাতে পারি। আমরা কিছু বছর আগে ক্লাইমেট স্ট্রাইক করেছিলাম এবং এরপরও দেশে নানা ধরনের দুর্যোগ ঘটেছে এবং আমরা পুরস্কৃত করব যারা নাকি পরিবর্তনে সাহায্য করবে। কিন্তু যদি বেশিরভাগ মানুষই যদি তা না আছে তাহলে তো হিসাবে কোনো কাজে দেখানো যাবে না। এর জন্য আমরা মূলত যারা এইসবে কাজে পরিবর্তন করতেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। তারপর এই স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন চলে আসবে এবং এটি এক ধরনের ব্যারিয়ার যেটা আমাদের অবশ্যই করতে হবে। ধন্যবাদ জানাতুল। আমার পরবর্তী প্রশ্ন টেইলরের কাছে। আপনার গবেষণায় আপনি বলেছেন প্যারিস চুক্তির প্রতি সিঙ্গাপুরের প্রতিশ্রুতি বৈশ্বিক উষ্ণতাকে 1.5 সেলসিয়াসে কম সীমাবদ্ধ করা বৈজ্ঞানিক লক্ষ্যমাত্রার চেয়ে কম। নীতি উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে সিঙ্গাপুরের জন্য সবুজ নতুন চুক্তির লক্ষ্য কী? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। এবং গ্লোবালি সায়েন্টিফিক্যালি যে রিসার্চগুলো আছে সেগুলো 30%-এর মধ্যে নাকি কমে যাবে এবং 50% ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে। সিঙ্গাপুরে গভর্নমেন্ট এখনও কোনো নির্দিষ্ট চুক্তি করেনি। ক্লাইমেট অ্যাকশন সিঙ্গাপুর গভর্নমেন্ট দিয়ে মূল্যায়ন করা হচ্ছে। তাও কিছু কিছু গ্যাপ থেকে যেতে পারে এবং এমিশনের ক্ষেত্রেও খুবই যথেষ্ট আছে এবং রেভিনিউ ক্ষেত্রে উপস্থিতি দেখা গিয়েছে এবং আমরা যদি ওইটি খুবই কমই স্কেলে করে থাকি তাহলে কম এফোর্ট দেখা যাবে। এর জন্য আমরা চাই যে ইন্ডাস্ট্রি যদি কোনো ধরনের পরিবর্তন করে তাহলে সেই হিসেবে যেন যারা ওয়ার্কার আছে তারা যেন অবশ্যই চাকরির ব্যবস্থা থাকে। মূলত এই গ্রিন নিউ ডিল চুক্তি তাদের জন্যে জব অপরচুনিটি সৃষ্টি করা এবং পরবর্তীতে নতুন জায়গার ক্ষেত্রেও সেখানে চাকরির সম্ভাবনা দেখা দিবে। তবে সিঙ্গাপুর পলিসি ক্ষেত্রে কিছুটা কমতি থাকতে পারে। কিছু নিউ পলিসি ট্যাক্স বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করতে পারে এবং এটি আমাদের প্রপোজালের ক্ষেত্রে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করি। তবে এটি যথেষ্ট নয় এবং শুধু চাকরি সম্ভাবনার ক্ষেত্রেও নয়, লিভিং কস্ট এবং অন্যান্য যে খরচ আছে সেই ক্ষেত্রে যেন তারা সেটি প্রদান করতে পারে এবং এই সকল চুক্তি গ্রিন নিউ ডিলের চুক্তির ক্ষেত্রে আমরা একটি প্যাকেজের মতো করতে চাচ্ছি। আমরা যদি সম্ভাবনার ক্ষেত্রে বলতেছি তাহলে এটি সিঙ্গাপুরের ক্ষেত্রে না হলে অন্যান্য দেশের ক্ষেত্রে হতে পারে যদি আমরা এটি গ্রিন ফাইন্যান্সিং ক্ষেত্রে হিসেবে চিন্তা করে থাকি, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। সংক্ষিপ্তভাবে মূলত এটি তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ। আমিও মনে করি এটি খুবই সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা যদি বাংলাদেশের কথা বলে থাকি তাহলে তারা কোম্পানির মধ্যে একটা নতুন ধরার চেষ্টা করেছে, সেটা পিয়ার টু পিয়ার চেঞ্জ। তো সেখানে মূলত শেয়ার করার বিষয়টা কোথাও তুলে উঠে এসেছে। যেমন সোলার পাওয়ার যেমন বিভিন্ন ঘরে ঘরে আছে, সেটি সবাই একই সাথে শেয়ার করে ব্যবহার করছে এবং পরবর্তীতে নতুন নতুন ইনোভেশনের ক্ষেত্রে কাজ চলছে এবং দেখা যায় কি হয়ে থাকে। এবং বাংলাদেশের সবার আগে গ্রিন নিউ ডিলের যে কথাটি তুলে ধরেছে সেটি সাবির হোসেন চৌধুরী পার্লামেন্টে এবং সেই সাথে 350 অর্ক এটি তুলে ধরার চেষ্টা করছে। এবং আপনি কি মনে করেন এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রে না সম্পূর্ণ রিজিয়নের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করে থাকবে? ধন্যবাদ শিবায়ন।
প্রথমে আমাদের পুনরায় বিবেচনা নিতে হবে, সেটা হচ্ছে ক্লাইমেট ইস্যু কখনোই হচ্ছে একদম পরিবেশের ইস্যু না আর এবং ডেভেলপমেন্ট ইস্যু না, বরং এটি অর্থনৈতিক ইস্যু হিসেবে ধরে থাকি। মূলত হচ্ছে মূলধন শোষণ এইসবের ক্ষেত্রে হচ্ছে বারবার প্রকৃতিতে হচ্ছে ক্রাইসিস দেখা যাচ্ছে এবং পুরো পৃথিবীতে সকলেই চাচ্ছে তারা মূলত সিস্টেমের মধ্যে পরিবর্তন আনতে চাচ্ছে। এবং বর্তমানে করোনা মহামারী হচ্ছে আমাদেরকে সুযোগ দেয় পুনরায় হচ্ছে আমাদের যে মডেল ছিল সেটি পুনর্বিবেচিত করে নতুন করে আবার স্থাপন করি। এবং বাংলাদেশও অন্যান্য উন্নত দেশ থেকে হচ্ছে বাংলাদেশ যে নাকি কাজ করছে গ্রিন নিউ ডিল নিয়ে হচ্ছে বর্তমানে কাজ করে যাচ্ছে। এবং মূলত হচ্ছে ইউরোপিয়ান যারা যুবক আছে তারা এই নিয়ে কাজ করতে খুবই উৎসুক। সেই সাথে হচ্ছে পার্লামেন্টে সাবির হোসেন চৌধুরী হচ্ছে এই গ্রিন নিউ ডিল চুক্তি নিয়ে হচ্ছে প্রথমে তুলে ধরে থাকেন এবং হচ্ছে আন্দোলন চলাকালীন আমরা যারা যুবক আছি তারা সকলে হচ্ছে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলাম যেন ক্লাইমেট এমার্জেন্সি ঘোষণা করার জন্য আমরা বলেছিলাম। এবং পরবর্তীতে পার্লামেন্টে তারা বলেছে যে এটি শুধুমাত্র ক্লাইমেট এমার্জেন্সি না, এটা পুরো গ্রহের এমার্জেন্সির সাথে হচ্ছে যুক্ত। এবং এটি শুধুমাত্র জলবায়ুর ক্ষেত্রে নয়, প্রকৃতি বায়োডাইভার্সিটি সকল ক্ষেত্রে এই পর্যালোচনা করতে হবে। পরবর্তীতে বাংলাদেশ নতুন ধাপ নেওয়ার চেষ্টা করেছে, তার মধ্যে যা মাতাবাড়ি প্রজেক্ট 2 আছে। এবং আমি যদি প্যারিস চুক্তির কথা বলি, সেখানে যেমন ইন্ডিয়া জাপান যারা আছে তারা হচ্ছে বাংলাদেশের এই চুক্তিতে হচ্ছে ইনভেস্ট করছে। যদিও তারা হচ্ছে রিনিউয়েবল এনার্জি এসবের হচ্ছে তারা ব্যবহার করছে, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশে এসে হচ্ছে মূলত কয়লা নিধন করছে। এই জন্য আমরা চেষ্টা করছি জাপানের প্রধানমন্ত্রী এবং জাপানের যারা যুবক আছে তাদের সাথে এই ব্যাপারে হচ্ছে কথা বলতে, এবং সেই সাথে হচ্ছে নেদারল্যান্ড যুক্তরাজ্য আছে। আমরা চাই যে কয়লার উপর ধারণা না দিয়ে আমরা চাই যে যেন আমরা রিনিউয়েবল এনার্জির দিকে ধাবিত হই বেশি। এবং আমার নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে হচ্ছে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে যাচ্ছি এবং সেই সাথে আমরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে হচ্ছে সমালোচনা করে যাচ্ছি। এবং মুজিব শতবর্ষে হচ্ছে মুজিব ক্লাইমেট প্ল্যান হচ্ছে ধারণা করা হয়েছে। এটি হচ্ছে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান নাম ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে হচ্ছে মুজিব প্রসপারিটি ডিকেটও ঘোষণা করা হয়েছে। এরপর হচ্ছে আমরা সাবির হোসেন চৌধুরীকে প্রশ্ন করলাম যে পার্লামেন্টে যে ক্লাইমেট এমার্জেন্সি যে ঘোষণা করা হয়েছে তারপরও হচ্ছে তাহলে কি এটি কি কয়লার সাথে কি কোনো যুক্ত হচ্ছে কি, এটি কি কয়লা নিধনে কোনো কাজ হচ্ছে কি। এরপরে হচ্ছে তারা একটি প্ল্যানে হচ্ছে চলে আসে, সেই প্ল্যানে হচ্ছে তারা একটা নতুন তথ্য নিয়ে আসে, সেই হচ্ছে যারা নাকি বর্তমানে যুবক আছে তাদের সাথে হচ্ছে তারা কাজ করবে। সেখানে হচ্ছে গ্রিন নিউ ডিল চুক্তি ব্যাপারে হচ্ছে এর সাথে যুক্ত। এই মুজিব প্রসপারিটি প্ল্যানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ডিকার্বনাইজিং ইকোনমি এবং বাংলাদেশে সোলার প্যানেলে খুবই সম্ভাব্য আছে এবং সোলার প্যানেলের যে ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এর জন্য বাংলাদেশ অন্য দেশ থেকে হচ্ছে অন্যতম, সে সাথে হচ্ছে তারা পজিটিভ চেঞ্জের আনার চেষ্টা চলছে। তবে হচ্ছে এটি যথেষ্ট নয়, কারণ হচ্ছে আমাদের যে সরকার সেই সরকার হচ্ছে যথেষ্ট পরিমাণে কাজ করছে না এই ব্যাপারে। এই জন্য হচ্ছে আমাদের আরও প্রয়োগ দরকার, আরও প্রয়োগের মাধ্যমে হচ্ছে এটি বাস্তবায়ন করা সম্ভব। এই জন্য জলবায়ু ক্রাইসিস হচ্ছে মূলত খালি এখানেই নয়, এটি সকলের ক্ষেত্রেই হচ্ছে প্রযোজ্য। এবং বাংলাদেশের ক্ষেত্রে এই সবুজ নতুন চুক্তি মূলত কী কাজ করে থাকে, এর জন্য বাংলাদেশের উচিত যেন রিনিউয়েবল এনার্জির দিকে বেশি ধাবিত হয় এবং রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে হচ্ছে বেশি করে ইনভেস্ট করতে হবে। বাংলাদেশ কিন্তু প্যারিস চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে পরবর্তীতে হচ্ছে প্যারিস চুক্তির ওখানে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। এখন হচ্ছে আমরা সাগরিকা ভট্টর কাছে যাব।
নেপালের জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ এবং হিমালয় হিমবাহগুলি আশঙ্কাজনকভাবে গলে যাচ্ছে। এশিয়ার নদীগুলি হিমালয় নদীর উপর নির্ভর করে। কোভিডের পরে সবুজ পুনরুদ্ধারের জন্য নেপালের জন্য আপনার দৃষ্টিভঙ্গি কী হতে পারে? প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। এবং আপনি যদি একটি বিষয় খেয়াল করে থাকেন, সেখানে হচ্ছে ডাউন স্ট্রিম এবং আপার স্ট্রিমের ওখানে হচ্ছে 240 মিলিয়ন লোক বসবাস করে থাকে এবং জলবায়ু পরিবর্তনের কারণে অলরেডি অনেক পরিবর্তন দেখা দিয়েছে এবং হচ্ছে সরকার হচ্ছে করোনা মহামারী নিধনে হচ্ছে অনেক অ্যাকশন প্ল্যান নিয়েছে এবং দেখা দিয়েছে এই পানির ওপর অনেকেই নির্ভরশীল। পুনরুদ্ধারে কৌশলের কেন্দ্রে এবং প্রকৃতপক্ষে আমি বিশ্বাস করি যে নেপালকে প্রথমে অভিযোজন কৌশলগুলির উপর বেশি মনোযোগ দিতে হবে, কারণ কোনটি সঠিক এবং কোনটি অর্জনযোগ্য তা আপনি কেবল নথিপত্রে জানেন না, কিন্তু যা বেশি অর্জনযোগ্য সেই সম্প্রদায়ের ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোকে বেশিরভাগ মানুষ যে দুর্বল অঞ্চলে বসবাস করছেন তারা সুবিধা বঞ্চিতের জন্য প্রান্তিক, তাদের কাছে পর্যাপ্ত ধারণা বা এমনকি প্রযুক্তি নেই, অথবা এমনকি জলবায়ু পরিবর্তনের নির্দিষ্ট কিছু ইভেন্টে তারা আপনাকে প্রভাবিত করতে পারে। এমন কোনো প্রভাবের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং আমি বিশ্বাস করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইবার অ্যাডাপ্টেশন প্রসঙ্গ এবং তারপর এটি একটি আবাসিক ভবিষ্যৎ গড়ে তুলছে। কেন্দ্রে অভিযোজন রাখা এবং একটি আবাসিক বৈশিষ্ট্য তৈরি করা যা অবশ্যই স্পষ্ট হওয়া উচিত এবং আপনার পরিপ্রেক্ষিতে নেপালে মুখোমুখি হওয়া। দ্বিতীয়ত, আমি মনে করি পরিষ্কার শক্তি দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক সম্পর্কে ভাবার দরকার নেই, কারণ যখন আমরা অভিযোজন এবং ভবন নির্মাণের বিষয়ে কথা বলি তখন আমাদের কীভাবে চিন্তা করা উচিত এবং বিশেষ করে মিডিয়ার ওপর শহরে ফোকাস, যেমন প্রতিষ্ঠিত ক্ষেত্রে শক্তি রূপান্তর, যা খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি আমরা কখনোই জিনিসগুলি না পারে তবে মনে করি খুব দেরি হয়ে যাবে। আমি অন্যের মতো দেশগুলি আমার অন্য দেশকে দোষারোপ করে আসছে, কিন্তু এটা বলবো যে আমরা নিজেরা পুনরাবৃত্তি করছি। তাই মনে করি প্রতিষ্ঠিতার ক্ষেত্রে নেপালকেও শক্তি রূপান্তরের দিকে মনোনিবেশ করা দরকার, কারণ আমাদের কঠিন ভূগোল নিজে মনে করে যে শক্তি রূপান্তর হবে অন্যতম নেপালের জন্য এখন পরিবর্তন সেক্টর 2 এবং আরও টেকসই উন্নয়নের দিকে যাওয়ার জন্য খুবই ভালো উপায়। এটা গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাপেল খুবই দুর্বল হওয়ায় আমাদের প্রথমে যে সমস্ত পরিণতির মুখোমুখি হতে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। অন্যান্য জিনিস ছাড়া এবং ম্যাপেলে কিছু সঠিক প্রকল্প রয়েছে যা ক্লাসে চলছে এবং যা পরিবেশকে পরিকল্পনা কেন্দ্রবিন্দুতে রাখেনি, এবং আমি মনে করি লেবানন চেতনায় মানুষ পুনর্গঠনের জন্য সেই পরিকল্পনাকে পুনর্গঠন করুন এবং দেখুন কীভাবে সেই উন্নয়ন প্রকল্পগুলি পরিবেশকে প্রভাবিত করতে চলেছে, যা ইতিমধ্যে ব্যাখ্যাগুলিকে প্রভাবিত করছে এবং সেগুলি সেই প্রকল্পগুলি শেষ পর্যন্ত আমাদের সম্প্রদায়ের পরিবেশকে আরও বেশি প্রভাবিত করতে চলেছে এবং বৈচিত্র্য দ্বারা বাধাগ্রস্ত হয়েছে। এবং আমি মনে করি এখানে আপোষ করার কোনো মানে নেই, এটি আজকের প্রেক্ষাপটে, এবং আমি মনে করি সব কিছুর উপর এখানে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা দরকার, যা সবুজ ধারণার মতো অনেক মানুষ আছে যারা অনেক তরুণী এমন অনেক উদ্যোক্তা কাজ করে যা দেশে স্বয়ংক্রিয় সবুজ চাকরি দেয় এবং অর্থনৈতিকভাবে এখনও এনে দেয়, যারা সিবিটি পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই নাগরিকদের সাথে আরও সমর্থন। এবং আপনি জানেন যে আমাদের দৃষ্টিভঙ্গি এবং এনডিসি মিশনকে পূরণ করতে সাহায্য করা। সপরই আমি মনে করি যে সরকার থেকে তাদের একটি সঠিক কাঠামো থাকা দরকার যা তারা অর্জন করে সেই জিনিসগুলি এবং যা অভাব রয়েছে। এবং আমি এটাও মনে করি যে আমাদের রাজনীতিবিদ বা রাজনীতি অভাব রয়েছে যা সবুজ পুনরুদ্ধার বা সবুজ চুক্তি সম্পর্কে বলবে এমন কিছু আমাদের নেই। কোন রাজনীতিবিদ বা রাজনীতি আসলে এই কারণটিকে এগিয়ে নিয়ে যায় যা এটি খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি মনে করি যাদের মধ্যে কোভিডের পর ভালোভাবে পুনরুদ্ধার করার জন্য তার ইতিমধ্যেই মুখোমুখি হয়েছে, তারা বেশি সংক্রমিত হয়েছে, সমর্থন করার জন্য পুরুষের প্রকৃতির খুবই অভাব রয়েছে। আমি মনে করি কেবল পুনরুদ্ধারের পরে কেন্দ্রে রাখা উচিত, চ্যালেঞ্জে ভালো ব্যাখ্যা করে এই পশ্চাতে এগিয়ে যাওয়ার পথ থেকে নয়, বরং হচ্ছে মুখোমুখি হওয়া প্রশ্ন এবং প্লাস্টিকের সিলিন্ডারের পরে হচ্ছে এশিয়ার কোন দেশগুলি পরিণতি নদী শক্তি রূপান্তরিত হচ্ছে, তাহলে সেখানে কাঠামো স্থাপন করা হয়েছে কিন্তু একই সাথে বিদেশের জীবাশ্ম ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করছে এবং সেখানে গ্যাসের মধ্যে সমাধান প্রচার করছে। আমি সেখানে সরাসরি যাব বলছি তার জাপানকে ভালোবাসতে আসে বা তো বিনিয়োগ নির্ভর করে। বাংলাদেশের পতনের সময় এসেছে আকর্ষণীয় বিষয় যা খারাপের মধ্যে ফুটে তা হচ্ছে অতীতে চীনে তেল খননের প্রকল্পের সমর্থনে আছে যা উভয়ে এগিয়ে আছে। আমরা জানি যে সামনে অতীত উপভাষায় হচ্ছে শুরু হয়ে গেছে, এটি হবে বিপর্যয়কর বিদেশের দেশ, কারণ আমি জানি যে সে বিষয়ে কাজ করে। কিন্তু আমাদের শ্রোতার জন্য আমি চাই যে আপনি আমাদের বিশেষ করে তেল ব্যবসায়ের চমৎকার সম্পর্কে আপনার মতামত কী?
মনে করেন যে এটি একটি বাড়ি বসবাসকারীদের জন্য সম্পূর্ণ অন্যায়, কারণ তাদের অধিকাংশ মনে করে যে এটি নেপালে জনসংখ্যা বেশিরভাগ প্রকাশ হয়েছে নেপালকে বিভিন্ন উপায়ে প্রকৃত করবে, কারণ আমরা স্বাধীন হতে যাচ্ছি, সামাজিকতা নিয়ে আসছি, সমৃদ্ধি ও সম্পদ আমাদের অর্থনৈতিকভাবে অনেক উপকার করে তারা মনে করে, কিন্তু সত্যি আমাদের জানে যে এটি শেষ পর্যন্ত আমাদের কল্পনার চেয়ে বেশি প্রভাব ফেলবে, কারণ আমরা ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ এবং আমরা ফ্রন্টলাইনে আছি। ভারতের ক্রিয়াকলাপ খেয়েছে, তাই আমরা 2015 ভূমিকম্পে অনেক বেশি ঘটনার সম্মুখীন হয়েছি এবং কিছু সম্প্রদায় পুনরুদ্ধার করছে, সেই পুনরুদ্ধার থেকে অনেকে সক্ষম হয়নি। তবে ইতিমধ্যে একটি অনুসন্ধান করা হয়েছে যারা নাকি হ্রদটি শুরু করেছে পাহাড়ে এবং লিঙ্কটি মানচিত্র দেখতে পাচ্ছেন, সেই অনেক ঝুঁকিপূর্ণ। প্রায় 1580 কিলোমিটার এলাকাকে চাষাবাদকে প্রভাবিত করে, মাটি প্রভাবিত করে, এই এলাকার প্রতি শহরের প্রভাব ফেলে এবং শেষ কমিউনিটি মানুষের জন্য অনেক রোগ সৃষ্টি করে দেয়। মরিশিয়া মনে করে যে আপনার মতামত জিজ্ঞাসা করি সম্পূর্ণ অন্যায় যে এই উন্নত দেশগুলি করছে, মনে করি তারা ঠিক আছে, আর তাদের মধ্যে একটি কারণ হলো যে আমরা সমস্ত সংকটের মুখোমুখি হয়েছি এবং এখন তারা মনে করার চেষ্টা করছে, এটিকে রাখার চেষ্টা করছে। আর আপনি জানেন যে সবচেয়ে দুর্বল তালিকাভুক্ত আপনি এই সমস্যাগুলোর জন্য জানেন, আমি মনে করি তারা তাদের উপরে এটি আত্মে রাখতে চায় বা বিশ্বব্যাপী দক্ষিণ দেশগুলো এখনই সরিয়ে নেওয়া হচ্ছে যা আমাদের অনুভূতি নিতে পারে কিছু নির্গমন, সেই সাথে অনুসারে, কারণ আমরা কিছু কমই নির্গমন করছি, সেই সাথে দেশ হতে তারা বিনিয়োগ করতে চায় অন্যান্য কৌশল যারা তার হতে পারে একটি ভবিষ্যৎ আছে যা আমাদের জন্য ভালো না হতে পারে, আমাদের মত দেশগুলোর জন্য গভীরতা সৃষ্টি করে। তাই মনে করে যে এটি খুবই অন্যায় যা আমাদের অনেক প্রভাবের সম্মুখীন হয়েছে, শেষ পর্যন্ত আমাদের অর্থনৈতিক মেয়েদের নিচে নামিয়ে দেবে এবং জনগোষ্ঠীর জীব বৈচিত্র্য হবে একটি দেশের জন্য বিশাল ক্ষতি। আমি মনে করি আমাদের দেশের দ্বিতীয় চিন্তা করা খুবই প্রয়োজন। মনে করি যে ধনী দেশগুলির ক্ষেত্রে পয়সার সাথে বিনিয়োগ করা শুরু হয়েছে, তবে মানুষের জীবন সময়কে আরও বেশি, সে সাথে মুনাফা লাভের চেষ্টা তো চলছে, সেই সাথে কীভাবে পরিবর্তন চলে তা তো আছে। তো এই দেশে বিদেশে বিনিয়োগ করা, বিদ্যুৎ যেসব দেশে বন্ধ রয়েছে চীন, সেগুলো আসলে কয়লা প্রকল্পে জড়িত থাকার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ অবৈধ অভিব্যক্তি, বিশেষ করে আপনার কাছে যেমন এই প্রতিবেদন চালানোর জন্য বাংলাদেশের কিছু সমস্যা বা বাধার সম্মুখীন হচ্ছে, যেমন বাংলাদেশের কি দল বা আমাদের অবদান মাত্র কয়েক শতাংশ, যা দ্বিতীয় দিনে সর্বোচ্চ পৃথিবী বিশ্বব্যাপী কনভেনশন বা ফ্রাইডে মোবার বলা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ এবং এলাকাগুলো এশিয়ার বাংলাদেশের মতো আমাদের অনেক দেশ আছে, সেই বিশ্ব দূষিত মধ্যে অন্যতম 30% বা অর্ধেক দূষণ যোগ করে, এবং এশিয়া বা সৌদি দক্ষিণ পূর্ব এশিয়া অধিকাংশ এবং সর্বশেষতম কথায় বেশি দূষণকারী চীন এবং ভারতের মধ্যে প্রতিবেশী দেশগুলো বাড়িতে আমাদের দায়িত্ব আছে। শুধু তো সব নয়, ইউরোপীয় দেশের মধ্যে দূষণকারী সব ইউরোপীয় দেশগুলো দায়ী নয়, আমাদের প্রতিবেশী দেশগুলো এশিয়ান দেশে এই প্রথমটির জন্য দায়ী। সবুজ চুক্তি এবং সবুজ পূর্ণতার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের কার্যসঙ্গ সৃষ্টি করতে পারি, যেখানে আমাদের খুবই কম নির্গমন, তাই আমাদের প্রবীণরা আমাদের দেশের যে জিনিসগুলো আরও নিগত করতে পারি তাই নিগত করতে প্যারিস যদি কথা করছি, কারণ উন্নয়ন লক্ষ্য আমাদের বর্তমান পরিস্থিতি নির্গমনের প্রয়োজন হবে না, সেই সাথে আরও নির্গমন হবে, বাধ্যতামূলক বন্ধ করে দেয় এবং প্রতিষ্ঠা নির্গমন হ্রাস করা উচিত। বাংলাদেশের যদি ছবি দিচ্ছে তাহলে এই কথা স্পষ্ট বলছি, শেষে কোনটি নদী বা ছোট কিনা সেটা যে মিশন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব অবদান রেখে থাকে তা, আর সেই সাথে আমাদের অবদানও খুব কম, আমাদের তালিকার সংখ্যার সুযোগ আছে, কিন্তু শোষণ এবং নির্গমনের ভারসাম্য বজায় রাখতে হবে, এটি মেয়াদ অধীনে বা কিছু মানুষের মানসিকতা পৌঁছাতে পারে। আমাদের নির্গমন কমিয়ে দিতে হবে না, কিন্তু প্যারিস চুক্তি এনডিসির অধীনে আমাদের দ্রুত নির্গমন হ্রাস করতে হবে। এবং আপনি মার্কিন যুক্তরাষ্ট্র জানে কিনা কীভাবে বাংলাদেশ না ভারত বা অনেক দেশে আমাদের কণ্ঠস্বর অথবা আমাদের গণতান্ত্রিক অংশগ্রহণে অনেক আইনের মতো হুমকির মধ্যে রয়েছে, এবং আপনি বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন জানেন এবং জানেন যে ভারতীয় কর্মীকে ভাগ করে নেওয়ার জন্য কারাগারে পাঠানো হয়েছিল, তবে এটি একটি গণতান্ত্রিক আন্দোলন। আর সেই সাথে মাদার বাড়ি এগনেস্টের কথা বলছি, সেই সাথে পরিবেশের উপর ব্যবহার করে সামাজিক সমস্যা, সেই সাথে ঝুঁকির সম্মুখীন হচ্ছে জীবনযাত্রা, তেল কোম্পানি বা কোনো কোম্পানির অনুভূতির সাথে কিছুটা তারা জানে যে তারা অনেক শক্তিশালী, সেই সাথে গ্যাসের ক্ষেত্রে পাইকারি যে বিষয়টি আছে। এবং আমি মনে করি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে বিরুদ্ধে কথা বলছি, সরকার এটি উন্নত প্রযুক্তি পুরো পরিণত করছে, তবে এটি ক্ষতি করছে না, কিন্তু বর্তমান সময় বেশ কয়েকবার গাদির হারের মধ্যে যদি আমরা চিন্তা করে থাকি তাহলে অ্যামাজন অথবা বাংলাদেশে এই ভবিষ্যবাণী করতে পারি না, কারণ উপকূলীয় মানুষ রক্ষা করে বেশ কিছু দুর্যোগ, তাই আমরা ডিজিটাল মাধ্যমে তোমাদের নেটওয়ার্ক ওদের সংগঠিত করছি, এই সংগঠন সরঞ্জাম করতে চাচ্ছি এবং সকল উন্নয়ন দল বর্তমানে বাংলাদেশের মিডিয়াগুলোতে আমাদের সুরক্ষার জন্য নতুন
সবুজ নতুন চুক্তি এগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে আমাদের ক্রেতারা আরও বেশি তথ্য পায়, তারা এগুলোর সাথে জড়িত। এবং সবুজ নতুন চুক্তি অধীনেই নয়, আন্দোলনে আমরা প্রধানমন্ত্রীর কাছে পোস্ট কার্ড পাঠাচ্ছি। সারা দেশের তরুণ আমি 100% পুনর্নবীকরণের একটি প্রধানমন্ত্রীর কাছে লিখেছি। এবং শিশুতে হচ্ছে জাপানের একটি কার্টুন আছে পিকাচু, ওই কার্টুনের সাথে হচ্ছে এই যে সমন্বয় হচ্ছে, লক্ষ্য হচ্ছে একটি জরুরি পদক্ষেপ প্রয়োজন। আমাদের সরকার বা পরিত্রাণ নেতৃবৃন্দ বা বৈশ্বিক নেতৃত্ব জলবায়ু পরিবর্তন নিচ্ছে না, কারণ কারিগরি টিস্যু এবং প্রতিশ্রুতি স্থানটি কংক্রিট নয়, প্রতি সমগ্র কংক্রিট না, তার বিশ্বব্যাপী সরবরাহকারী হিসেবে কিছুটা সময় খালি প্রয়োজন। কংক্রিট এবং নির্দিষ্ট পদক্ষেপ এবং তার অভ্যন্তরীণ অর্থনীতি সম্পর্কে খুব ভয়ঙ্কর, কিন্তু তারা গ্রহের অস্তিত্ব বা আমাদের নিজের অস্তিত্বের সঙ্গে চিন্তিত নয়, তারা হচ্ছে লাভের বিষয়ে চিন্তা করে। যখন আমরা বৈশ্বিক অস্তিত্বের সম্পর্কে চিন্তা করি, তাহলে আমরা সমস্যাগুলো মোকাবিলা করতে পারি। এবং আশাবাদী যে এটি যদি তারা গ্রহণ করতে চায়, এক্ষেত্রে একটি সবুজ চুক্তি গ্রহণ করবে, মনে করে তরুণদের এই ধরনের একটি ক্ষমতা আছে। আর হ্যাঁ, এই চুক্তিটি কথা বলার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হবে। সে সাথে হচ্ছে 2030 সালের মধ্যে হচ্ছে সংক্ষিপ্তভাবে আমাদের এই ব্যাপারে হচ্ছে কথা বলতে হবে। সে সাথে হচ্ছে পূর্ববর্তী শর্তগুলো উপস্থাপন করার পরিকল্পনা চলছে। এটি হলো সবুজ নতুন চুক্তি সিঙ্গাপুরের জন্য। এবং এই প্রশ্নটি হচ্ছে একটি ঘোষণা করা যে কিছু লোকের সাথে হচ্ছে বাজার প্রথম শ্রেণী যে ধরনের প্রতিমূল্য ব্যবস্থা, সেই উপর হচ্ছে যেমন 25 মধ্যে সামনে কিনতে প্রতিশ্রুতি দিচ্ছে স্বাগত, তবে হচ্ছে 2025 সাল পর্যন্ত হচ্ছে সুইচ করতে হচ্ছে। সেই সাথে হচ্ছে বৈদ্যুতিক অংশটিকে সবুজ উদ্ভাসিত নীতিযুক্ত করে, তার জন্য সাধারণ নির্দেশের কারণে সামান্য পরিবহন সহায়ক ফ্যাশনকে সংজ্ঞায়িত করে যে আমি সরকারি ইমেল একটি হচ্ছে কভারেজ প্ল্যান বা হচ্ছে একটি ফাংশন প্রকাশ করে উদযাপন করি, তবে সেটি নতুন বিপণন হিসেবে যোগদান করে। এছাড়া হচ্ছে এই দিক থেকে হচ্ছে হ্রাস পেতে তা হচ্ছে যথেষ্ট নয়। এবং আমার কাছে আরেকটি প্রশ্ন আছে জানাতুলের ক্ষেত্রে, সেটা হচ্ছে মানে বাংলাদেশের ক্ষেত্রে এই প্রেক্ষাপটটি কীরকম হতে পারে। তো আপনি তো জানেন আমি হচ্ছে সাতক্ষীরাতে থাকি, যেটি হচ্ছে একদম সুন্দরবনের কাছাকাছি, এবং হচ্ছে আশেপাশে যে জায়গাগুলি এখনও হচ্ছে কোনো প্রকার ক্ষতি হয়নি, তবে আমরা জানি যে আমরা এখন খুবই একটি বিপজ্জনক পরিস্থিতিতে আছি। এবং আমার মতে হচ্ছে আমি যদি এই বিরুদ্ধে আওয়াজ তুলি, তাহলে হচ্ছে কিছুটা হতে পারে, তবে এটি হচ্ছে যথেষ্ট নয়। এবং হচ্ছে আমরা যদি এখনই রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে ব্যবহার না করি, তাহলে সেই হিসেবে হচ্ছে পরবর্তীতে পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠবে। এবং হচ্ছে সকল জায়গার ক্ষেত্রে হচ্ছে ইন্টারনেট কাজ নাও করতে পারে। এখন বর্তমানে হচ্ছে জানাতুলের নেটওয়ার্কটি হচ্ছে এখন একটু কাজ করছে না। এবং উনি বলছে যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে হচ্ছে গ্রিন নিউ ডিল চুক্তি হবে, এবং সে সাথে হচ্ছে বৃক্ষরোপণে আয়োজনও করতে হবে। said that already 2-degree Fahrenheit has rised above since 20th century. Melting of glaciers has profoundly impacted the downstreams as well as the upper streams. About 240 million people who live in the areas upper stream and also downstream have been facing very much complication due to climate change already in this time. But COVID has also impacted in our region it has impacted very badly because there is lack of recovery going on, and there is lack of government's action towards recovery of COVID as well, COVID crisis as well. So if we see that it's also true that the major rivers like Indus, Gangas, and Brahmaputra, which actually runs from those Himalayas to all the regions from Nepal to other regions in South Asia. The water resources is mainly dependent. People of the downstream are mainly dependent on those water resources, and those are billions of people living downstreams. And also in the context of Nepal, if you see, the mountain community are already in vulnerable state due to climate change, and also we know that limiting 1.5 degree, which is hard itself, is not going
which is hard itself to limit to 1.5 degree with what actions have been going on currently. But even if it is limited, it is said that 3-degree rise would these mountain regions would already face 3-degree rise in the mid of the century. So I think we are already so much vulnerable, and if we see currently COVID has made more impact. So about the green recovery post-COVID crisis, and also keeping climate change as center at the center of the recovery, strategy and actions. I believe that Nepal needs to first focus on adaptation strategies more, because which are accurate and which are more achievable. Not only in the documents, but which are more achievable to those vulnerable communities, mostly the people who are living in vulnerable areas, who are marginalized, who are underprivileged. Do not have enough sufficient even ideas or even technology or even anything to cope with any of the impact that they have faced due to climate uncertain events due to climate change. And I believe that most important is the adaptation at context of Nepal, and then it's building a resilient future. Keeping adaptation at the center and building a resilient future, which must be very clear and achievable in terms of vulnerability that Nepal faces. Secondly, I think Nepal needs to also think about economy from clean energy perspective, because as we talk about adaptation and building resilient future, we also need to think about how we mitigate and particularly focus on the focus on the mobility, the transition of energy in the area of mobility in Nepal, which is very important. And if we do not envision right now, if Nepal do not envision those things right now, I think it will be very late, and it will be same as other countries have been. We have been blaming other countries, but it will be same that we will be repeating by ourselves. So I think Nepal also needs to focus on the energy transition in the case of mobility, because of our difficult geography itself. I think energy transition would be one of the very good way for Nepal to go towards a more sustainable development in transportation sector too. And I think also it is also important that Nepal being very vulnerable, we need to first be prepared to all the consequences that we are going to face at first hand, except other things as well. And Nepal has some pride projects going on in the plan, and which has not kept environment at the center of the planning. And I think in this period, Nepal needs to restructure, reorganize those plans, and see how those development projects are going to impact environment, which already has impacted due to climate change, and those projects are going to ultimately impact more to our community environment and our biodiversity. And I think there is no point of compromise over it at today's context. And I think top of all, Nepal needs to now create more job opportunity, which are more green concept. Like there are so many people doing, so many young people doing so many entrepreneurship works, which gives ultimately green jobs and economy to the country. And Nepal also needs to bring more ease and support to those citizens who have been giving effort for the recovery of COVID, as well as helping to meet our vision and mission of NDC as well. And top of all, I think there needs to be a proper framework from government itself, how they achieve those things, and which is lacking. And I also think that we lack the politician or politics which would talk about green recovery or also Green New Deal or anything. We don't have any politicians or politics going on that actually takes this vision forward, and who also understand it very well. I think that is very lacking, and Nepal needs to work on those, I think, to recover well post-COVID, also to support those vulnerable people who have already faced impact due to climate change, and COVID has impacted more. I think this all needs to be kept at the center post-recovery.
Thank you, Sagarika. That was a good explainer to the challenges that Nepal is facing, not only from climate impacts but also from COVID and the way forward for Nepal in a post-COVID economy. And one thing that I'm going to ask you, like as a connecting question, is that, and this is also a question for Sohanur and Janatul up next, is that we are seeing that in Asia, rich countries are cutting down on fossil fuels at home. They are transitioning to renewable energy, or they are laying down a framework, but at the same time, they're investing in fossil fuels abroad, um, and or they are propagating solutions like gas as a transition fuel. We are seeing and I'll go direct here and take the example of Japan. We are seeing Japan's continued investment in coal in Bangladesh and Indonesia, while Japan is cutting down on coal in Japan itself. And of course, China's backing of oil drilling projects in Nepal, which is if goes ahead, we know that the drilling work has already begun in Dalit in Nepal, but this will be catastrophic for a Himalayan country. I know what you thought you worked on this campaign, but for our listeners, I want to you to tell us what are your thoughts on these things, especially on the oil drilling project that China is backing in Nepal. Okay. I think that it's total injustice for people living in Nepal, because most of them think that it's going to benefit, most of the population of Nepal thinks that it is going to benefit Nepal in multiple ways, because we are going to be independent and fossil fuel is bringing so much of prosperity and wealth, economically benefits our country. They think so. But very least of us know that it's ultimately going to impact our country more than ever we have imagined. And because we are already vulnerable due to climate change, and we are at the fault line between Indian and Tibetan plate. So we are already facing so much of seismic events. We had in 2015 we had massive earthquake. We had a huge loss. Still, some of the communities are recovering from those laws, still they have not been able to recover. So if Dailek is and there has already been exploration, and they're already starting drilling in Dailek, which is hilly region. And if you see the map of the Dailek and its seismic activity, it's highly vulnerable itself before. So now when they start the drilling process, we know that how drilling impacts. It's not only about earthquake, but the drilling, the location where drilling is happening is very near to the community, and we know that it impacts highly to about 50 to 80 kilometers of the area. It impacts the water resources, it impacts soil, it impacts the biodiversity of the area, and ultimately creating so much of diseases to the community and people around. So I think if you ask me my view, it's total injustice that these developed countries are doing. I feel like they are just they are one of the they are the reason that we are facing all the crises, and now they are trying to. I feel like they are trying to put it on those countries uh, who are most vulnerable and least responsible for the problems. I feel like they want to put it all on those, and we are the global south countries are yet yet we can we are allowed to emit some of the emissions that according to the whatever the rules they have made, because we are emitting very less. So maybe that is the reason that they want to invest more on the countries like us, and also other strategies they might have for future, which might not be good for us, creating more debt to the countries like us. So I think it's very injustice. Already we have been facing a lot of impact that would ultimately bring our economy down in long term, and communities, people, our biodiversity would be a huge loss to the country.
I think our country needs to have a second thought, and I think these rich countries also need to start investment in more clean energy. I think there needs to be, they need to think more about uh, people and people, their life, and what the impact they are going to face and the profit they are trying to make out of it. We need to think about it more. Thanks, thanks, Sagarika, and especially emphasizing on the part that investing in fossil fuel projects abroad in poorer countries or developing countries, while rich countries like China are cutting down on fossil fuels at home, is definitely not not a development, not development. It's actually injustice. So, Hanur, I know you have been very vocal about Japan's involvement in coal projects in Bangladesh, especially in the Matarbari phase one and phase two. Over to you. What's your take? Yes, thank you, Shivan, for giving chance for again. So to running this campaign, we are facing some problems or some hurdles in Bangladesh. Like that, Bangladesh is a innocent victim, or our contribution only 0.03, but Bangladesh is the highest vulnerable. And first one. Second one is that Shagurika mentioned the global south, but in Fridays for Future, we established a narrative. It's called MAPA, most affected peoples and areas. So, like Bangladesh, in Asia, we have many MAPA countries, like Maldives or also Nepal also, and Asia also the one of the most polluters. Like, well, in the global contribution, it's near 53%, or half of the pollution from Asia, most of the from Southeast Asia. And in the first list, who are the most polluters, like China and India, they are our neighboring country. So we have also responsibility. So not only blaming the polluters like the European countries, but all of the European countries not responsible. So our some neighbor countries or Asian countries also responsible for this first one. So with Green New Deal and Green Recovery, we can curb this crisis also. And in Bangladesh, when our contribution is very low for the emission, so our elders or our some experts, they think that we can emit more. We can emit more, and they are referring the Paris Agreement that the emission must needed for the development. But sustainable development goal or our current situation to keeping 1.5 degree, so no more emission to keeping 1.5 or 2 degrees Celsius. It's the mandatory, and every country should cutting emission. But Bangladesh can emit, but I am telling, we are telling to European countries or US, that you cannot emit. So it's not ethical or logical, I think. So Bangladesh should cutting emission, but our contribution is very less. So we have chance to cutting less numbers, but they have to create balance to absorb and the emission. So it's the first one that we are not emitters, so we can. So it is a mindset of some experts or some people that we have not to cutting emission. But under the Paris Agreement and NDC, we must cutting emission first one. And in the South Asia, not only Bangladesh, also India or many countries, our voice or our democratic participation, it's under threat, like many laws. And the Digital Security Act in Bangladesh, and Indian one activist Disha Ravi was sent to jail for share a toolkit. So it's our democratic rights. So when we are talking against the Matarbari and with huge impact on environmental and social issues, but we are feeling under threat, and sometimes we're feeling life threat. And the oils company or coals company,
They are very powerful, you know. And also the clean gas is totally lie. It's totally it's a fossil, so it's not clean or green, so it's a fake, I think. And also when we are talking against Rampal power plant, so government taking it's a totally improved with improved technology, so it's not harming the Sundarban. But current times and several times the ship with coal sinks in the Sundarbans, and also oil tanker in Shivsha River was sink in the Sundarban. So we are not Sundarban or Amazon. It's the planet asset or world's asset. It's not for only Bangladesh, but we cannot protecting this Sundarban. But Sundarbans is protecting our coastal people from several disaster. So we are mobilizing young people, youth networks, youth organization through digital organizing tools, and we capacity development them. And currently, Bangladeshi media also covers, and recently Prothom Alo covers the Green New Deal for protecting our planets. So our people, they are getting more informed, and they are engaging with this. And also we are taking many measures, not only under the Green New Deal, but in the movement, we also sending the postcard to Prime Minister all over the countries. Young people write to our Prime Minister for the 100% renewable. And we also taking a Japanese cartoon. It's called Pikachu. So to in the EV of the G20 meeting, and Japan also the part of the G20. But they are taking targets, but it's a long delay. But we need urgent action. So our government or South Asian leaders or global leaders, they are not taking climate change as an urgent issue, and they are giving some commitment place, but it's not concrete, and it's a totally it's not concrete. So as a global leader, they are delivering some speech, but totally empty, but needed concrete and specific action. And they are very worried about internal economy, but they are not worried about planetary existence or our own existence. So when we think about the over the profit, or when we are thinking about the global existence, then we can tackle these issues. So I am very hopeful, like a planetary emergency. I hope Bangladesh will take this Green New Deal on energy sector, I think, and young people have the power to account our government. Thank you. Thank you for yeah explaining the what young people in Bangladesh are working on and their expectations from the government and the global community, and using creative tactics like a Pikachu costume to remind Japan of its commitment with the Paris Climate Agreement, and that it has to stop investing in coal in Bangladesh. Um, I'm going to ask you the next question, Taylor. I was reading about the Singapore Green Plan 2030 yesterday, very briefly. Um, and then, but then since we are talking, I wanted to ask you, do you think this Green Plan 2030 is ambitious enough? And is this the Green New Deal for Singapore that you have been advocating for? That's an easy question. No. So it's not a Green New Deal. It's a bit of marketing. Uh, and In fact, when it was announced, there was no actual policy change. So it was maybe a bit of misleading to some people thinking there was something new. And in fact, all they did was they just remarketed their existing policies. Um, so SG Climate Rally was very fast to go and actually critique it line by line. Um, and essentially, my response earlier is to the current government policies are the exact same criticisms to the green plan, because they just bundled their existing policies and then marketed it under the green plan. I mean, to their credit, there are some good things in there. Some things that I think Singapore is doing that other countries could replicate, particularly urban centers in Asia.
and that's really in their transportation. So that is one area where Singapore really is, I would say, ahead of the curve. In the sense that first of all, there's a massive, very first class public transit system that's kind of the first preventative measure, and then on top of that, they are pledging to by 2025, if I'm not mistaken, to completely correct me if I'm wrong, 2025 or 2035. I believe it's 2025 to switch to all electric vehicle infrastructure, which is rather impressive in my opinion. So they're definitely electric vehicles. So this is kind of part of that. That's certainly a Green New Deal policy, right? So because it's public infrastructure investment, right? Well, public incentive for kind of renewables infrastructure and electrification and battery technology. That's part of in renewable infrastructure. But other than that, there isn't much really of substance in there that departs from the status quo. So there isn't very much substance in the plan. And the things I mentioned earlier about carbon tax, about just transition assistance, financial assistance essentially for transition workers, public infrastructure plans, both mostly in the region, but also domestically as well. These are all pretty much absent. Thanks, Taylor. And I think one good point that really came out of what you said is that everything that the governments of Asia or globally or regions say that this is a Green New Deal, it's not a Green New Deal or a Green Recovery Plan or a Green New Plan. It's like for the Green New Deal Bangladesh campaign, we say that we're very clear whatever the government publishes as a policy and says this is a Green New Deal, we won't celebrate, we'll actually analyze and see is it exactly a Green New Deal or it's a marketing strategy. And that's what the danger in Asia, at least we are seeing, is that there's this whole transition being talked about, saying that we are going to a cleaner fuel like gas, and the irony of it that it's another dirty energy, and the emissions that reduces from natural gas is not enough to stop or mitigate, you know, catastrophic climate change. Before we end, my last question is for you, Jonathan. Um, you've seen, you have experienced climate impact as you're growing up in Bangladesh. Like most young people in Bangladesh, I know they have grown up with climate impacts, like super cyclones in their communities. But now Bangladesh is building coal plants like Matabari and Rampal and Sundarbans. And they're also thinking of a Green New Deal, and young people are pushing for a Green New Deal. What do you think are, or many, or just one hurdle you could think about that Bangladesh is facing right now for enacting a Green New Deal? And what do you think it should do? What should be the roadmap? Yeah, Shiva. Yeah, you're totally right. You know that I live in Satkhira. This is nearby Sundarban. And last week I am searching from Google that what is the situation of Sundarban. If you look just now, that the Sundarban is totally injured. A lot of place you saw that the like desert in the not the side that people are living. So we are in a dangerous situation. Yeah, we know that Bangladesh is doing good, but in my opinion, yeah, we want to go total energy and not renewable energy like Janatul, all. Sorry. Janatul, you're breaking. Maybe you can switch off your video, then maybe the bandwidth will be a little better. Yeah. Now you can hear me. Yes, perfect. Yeah. So if if I raise my voice of all those young people, that my opinion is that yeah, Bangladesh is doing good thing, but this is not enough.
that we are, we are in coal now. We are turning gas. We told that we Israel should go back. Really, it's not this. So Janatul, we will. Sorry. you broke up again. Can you repeat the last word or sentence you said? I think network problem. So I will close my in 30 seconds. That we will reinstalling all of our forest. I think this is also Green Deal with our people and our countries, and also we want to go renewable energy right now, because if we don't do now, our life will be so much dangerous. Because I am living in coastal, I know the reality. I saw in Cyclone Ida that how much people life is in, how much child are dying in under saline water. And now this year I saw Cyclone Yash and the saline water or river flowing, or how much destroy their pool. So when you are affected, you can understand the problem. But when you are living better life, you cannot understand how much you want the change. So we as a young people, we demand now. We want to change our life in new way. Because every day we face in problem. Like women are facing a lot of problems. You know that we are in water crisis, we are in saline problem. So the women health is so much problem. Like that reproductive organ is also damaged in this community. So I told that those people are telling they don't know the realities, how we are facing. So our first is we will change. And that you taking a time that we will do this and then do this. So I think that we had no enough time in our hand. So we think that we will now and now go to green new deal in every sector. Not only that we will go to that industry level, not industry, we will reinstalling our planet. Yeah. And we also work to reinstalling the green energy, renewable energy in industry level. And also we will our all the section, all the side, that how can we emit carbon, and how can emit how can we save our earth. Because we are in the situation, because we are the direct victim, we know the reality. Thank you, Janatul. Thank you so much. I just want to mention that we live in a digital divided region where internet bandwidth is not the same for every place. And Janatul is calling from a coastal area which is under flooded right now. So there are some voice breaks. But what Janatul mentioned is a very important point, that um, there should be a Green New Deal in every sector, every sector of Bangladesh. And for a very climate impacted part in region like Sundarbans, there should be massive tree plantation, because that's also a Green New Deal to recover